হ্যালো এভরিওয়ান, আজকে আমি ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাস আছে সেটির ইউনিট 2 সম্পর্কে আলোচনা করছি, যেটি হচ্ছে নেশন অ্যান্ড ন্যাশনালিজম বা জাতি এবং জাতীয়তাবাদ। এই যে ইউনিটটি আছে এটি অনেকগুলো ভাগে, মানে 3-4টি ভাগে মূলত হচ্ছে ভাগ করা আছে। তো আমি স্লাইড অনুযায়ী সেইভাবেই হচ্ছে প্রত্যেকটা যে ভাগ আছে সেইগুলো আলাদা আলাদাভাবে অ্যাড করেছি এবং সেইগুলো আলাদা আলাদাভাবে বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে মিনিং অফ নেশন অ্যান্ড ন্যাশনালিজম বা জাতি এবং জাতীয়তাবাদের যে অর্থ, জাতি কাকে বলে, জাতীয়তাবাদের যে ধারণা, এই সমস্ত কিছু সম্পর্কে আগে আলোচনা করি। তো প্রথমে জাতি কাকে বলে সেটাই আসি, বা নেশন কাকে বলে। সেটি হচ্ছে জাতি হলো একদল মানুষ যারা বংশ, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য এবং ইতিহাসের মাধ্যমে নিজেদেরকে একে অপরের সঙ্গে যুক্ত মনে করে এবং তাদের সাধারণ পরিচয় এবং ঐক্যের অনুভূতি থাকে। এই যে সংজ্ঞাটা আমি বললাম, এই সংজ্ঞা বলার আগেও জাতির যে ধারণা, জাতি বলতে আমরা যা বুঝি সেইগুলো আসলে জাত পাত, কুল, উপজাতি এই সব থেকে এসেছে। কিন্তু এই জাতি মানে হচ্ছে সেই জাতি নয় যেখানে হচ্ছে মানুষ কোন কাস্ট থেকে বিলং করে, মানুষ কোন কমিউনিটির আন্ডারে থাকে, মানুষ কোন ধর্মের পূজা অর্চনা করে, এই সমস্ত কিছুর কিন্তু হচ্ছে এর সঙ্গে রিলেট করা যাবে না। এই জাতি হচ্ছে এমন একটা জাতি যারা বংশ, সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাসের মাধ্যমে কেন, ধরো তুমি একটা বাড়িতে আছো, সেই বাড়িতে হচ্ছে তোমার না, এই উদাহরণটা দেওয়া ভুল হবে। ধরো তুমি একটা রাষ্ট্রের মধ্যে আছো, তোমার ভাষা আলাদা হতে পারে, তোমার ঐতিহ্য তোমার আলাদা হতে পারে, জন্মসূত্রে তুমি যে ঐতিহ্য নিয়ে বড় হয়েছো সেই ঐতিহ্য অন্যের সঙ্গে নাও মিলতে পারে, তোমার যা সংস্কৃতি সেই সংস্কৃতি অন্যের সাথে নাও মিলতে পারে, তোমার যেটা বংশ সেটা অন্যের সাথে নাও মিলতে পারে, কিন্তু তোমার ইতিহাস কিন্তু একই, কারণ তুমি পরস্পরের সাথে হচ্ছে একসাথে বসবাস করো এবং একে অপরের সঙ্গে এইভাবেই যুক্ত থাকো। তাই জন্য জাতি হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা শব্দ যেটা হচ্ছে মানুষকে হচ্ছে একসাথে থাকতে বাধ্য করায় সবার। এখন ভারতের ক্ষেত্রে জাতির ধারণা আলাদা, বাংলাদেশের ক্ষেত্রে আলাদা, পাকিস্তানের ক্ষেত্রে আলাদা, ইউএস এর ক্ষেত্রে আলাদা। জাতির এই যে ধারণা কোনো কোনো ক্ষেত্রে সেটা ধর্মীয় হতে পারে, যেমন বাংলাদেশ হচ্ছে একটা মুসলিম কান্ট্রি, পাকিস্তানও একটা মুসলিম কান্ট্রি, কিন্তু বাংলাদেশ আবার বাংলা ভাষার জন্য হচ্ছে আবার বেশি হচ্ছে প্রাধান্বিত হয়, সেখানে পাকিস্তান আবার উর্দু ভাষার জন্য বেশি প্রাধান্বিত হয়, কিন্তু দুজনেই হচ্ছে মুসলিম কান্ট্রি। তাহলে কি এদের হচ্ছে বংশ, সংস্কৃতি, ভাষা সবার কি আলাদা? না, আলাদা নয়। সেই দেশের জন্য জাতির ধারণা আলাদা, তেমন ঠিকই ভারতের ক্ষেত্রেও হচ্ছে জাতির ধারণা আলাদা। এখানে বহু ভাষাভাষীর মানুষ বাস করে, বহু সংস্কৃতির মানুষ বাস করে, তাদের ঐতিহ্য আলাদা, তাদের মধ্যে অনেক ডাইভার্সিটি আছে, অনেক আলাদা আলাদা, অনেকভাবে তারা বিভক্ত, কিন্তু তাদের ইতিহাস এক। ইতিহাস কিভাবে এক? ইতিহাস এইভাবেই এক যে তারা একটা জায়গার মধ্যে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন সংস্কৃতির মানুষ একসাথে বাস করে, তাই তাদের মধ্যে একটা জাতীয়তা বোধ গড়ে ওঠে। এইভাবেই হচ্ছে জাতির ধারণা সৃষ্টি হয়, প্রত্যেকটি দেশের জন্য আলাদা। তাই জন্য হচ্ছে এই যে সংজ্ঞাটাকে, সেটাকে সবার ক্ষেত্রে আলাদা আলাদাই হতে হবে। তো তাদের মধ্যে সাধারণ পরিচয় এবং ঐক্যের অনুভূতি থাকতে হবে। সাধারণ পরিচয় বলতে এটা নয় যে হচ্ছে আমি হিন্দু বা আমি মুসলিম বা আমি খ্রিস্টান, এটা নয়। সাধারণ পরিচয় বলতে আমি এই জায়গাটার অংশীদার, এই জায়গাটার আশেপাশের যা মানুষজন আছে তারাও আমার পাড়া বা আমার প্রতিবেশী, এই সমস্ত মিলেই হচ্ছে তো একটা রাষ্ট্র তৈরি হয়েছে। তো সাধারণ পরিচয় এটা যে আমরা ইন্ডিয়ান বা আমরা বাংলাদেশি বা আমরা পাকিস্তানি, এটা হচ্ছে তাদের সাধারণ পরিচয়। এবং তাদের মধ্যে যাতে একটা ঐক্য থাকে, তাদের ভাষা আলাদা হোক, তাদের সংস্কৃতি আলাদা হোক, কিন্তু ঐক্য যাতে তাদের মধ্যে থাকে, এই সবগুলোকে মিলিয়েই হচ্ছে জাতি গঠিত হয়। তারপরে আসি জাতীয়তাবাদের যে ধারণা বা ন্যাশনালিজম কাকে বলে। জাতীয়তাবাদ বলতে নিজের জাতির প্রতি গভীর ভালোবাসা এবং গর্ব এবং আনুগত্যের অনুভূতি। এটি এমন একটি ধারণা যেখানে মানুষ মনে করে তাদের জাতির নিজস্ব স্বাধীন রাষ্ট্র থাকা উচিত এবং জাতির কল্যাণই সর্বোচ্চ লক্ষ্য। অবশ্যই মনে করবে, ধরো আমার একটা বাড়ি আছে, আমার বাড়ির মালিকানা আমার নেই, সেই বাড়িটা যদি আমার না মালিকানা থাকে, তাহলে আমি কি করে সেই বাড়িটা নিজের বলে মনে করব? সেই বাড়ির সদস্যগুলো কি করে আমার নিজের হবে, বা তাদেরকে আমি পরিচালিত কি করে করব, কিভাবে সমাজে কল্যাণ আসবে?
আসবে না। তো তো আমার যেটা নিজের, সেটা আমি নিজেকে নিজের বলে ক্লেম করার যতক্ষণ না দাবি রাখবো, যখন সেই জায়গাটাকে আমি নিজের না মনে করব বা নিজেকে না নিজের না বলবো, তাহলে আমার মধ্যে সেই জাতীয়তাবাদী ধারণাটা আসবে না। ঠিক রাষ্ট্রের মধ্যেও ঠিক সেই রকম, যে রাষ্ট্রের যেখানে বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছে, বিভিন্ন বিভিন্ন ধরনের কালচার আছে, কিন্তু তারা, তাদের যেহেতু ইতিহাস এক, তারা কিভাবে হচ্ছে ব্রিটিশ শাসনের দ্বারা অবদমিত হয়েছে, তাদের উপনিবেশ কিভাবে তাদেরকে শিখিয়েছে যে হচ্ছে একটা ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স চাই, জাতীয় হচ্ছে স্বাধীনতা চাই। তো এই জাতীয় স্বাধীনতা চাওয়ার জন্য তো সব মানুষকে এক থাকতে হবে এবং জাতীয়তাবাদী যে পন্থা সেগুলো তো অবলম্বন করতে হবে। তো এইভাবেই হচ্ছে জাতীয়তাবাদের যে ধারণা আছে সেইটি হচ্ছে গড়ে উঠেছে। তো এটাই হচ্ছে জাতীয়তাবাদ। মানুষের কালচার আলাদা, মানুষের ভাষা আলাদা, মানুষের সব কিছুই আলাদা, কিন্তু আমরা যেহেতু একটা টেরিটরি, একটা ভূখণ্ডের মধ্যে বাস করছি, তাই আমাদের সবার একটাই লক্ষ্য হওয়া উচিত, সেই টেরিটরিটাকে বাঁচানো, সেই ভূখণ্ডটাকে বাঁচানো এবং তার একটা নামকরণ করা, সেটা যে একটা পূর্ণাঙ্গ রাষ্ট্ররূপে প্রতিষ্ঠিত হতে পারে সেইটার উপর নজর রাখা। তার পরবর্তীতে আসি, সেটা হচ্ছে জাতীয়তাবাদের যে উপাদানগুলি আছে সেইগুলি সম্পর্কে, বা এলিমেন্টস অফ ন্যাশনালিজম, মানে কিভাবে একটা জাতীয়তাবাদের হচ্ছে যে ধারণা কিভাবে হচ্ছে প্রকাশ পায় সেইগুলি সম্পর্কে। তো জাতীয়তাবাদের যে উপাদান সেটির মধ্যে প্রথমে আমি লিখেছি সাধারণ ভূখণ্ড। সাধারণ মানে কিন্তু এখানে সাধারণ নয়, মানে সবার জন্য যেটা সমান, সবাই যেটাকে হচ্ছে পর্যাপ্ত করতে পারবে, যে বা যেটার উপর সব মানুষেরই হচ্ছে অধিকার আছে, সেটাই হচ্ছে সাধারণ। ঠিক আছে, এখানে প্রত্যেকটি হচ্ছে উপাদানের মধ্যে আমি সাধারণ কথাটা লিখেছি। সাধারণ মানে কমন, মানে সবার জন্য, যেটা জেনারেল। ঠিক আছে, সাধারণ ভূখণ্ড বলতে বোঝায় হচ্ছে যেটা আগেই বললাম, একটি জাতি সাধারণভাবে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করে এবং সেই ভূমির প্রতি তার যে ভালোবাসা, তার যে সংযুক্তি, এর থেকেই হচ্ছে জাতির চেতনা জাগ্রত হয়। তার সমস্ত কিছুই যদি ডাইভার্স থাকে, তার সমস্ত কিছু ভাষাগত দিক থেকে বিভক্ত হোক, সাংস্কৃতিক দিক থেকে বিভক্ত হোক, সে তো 100 বছর সেখানে থেকেছে, তাই জন্য তার যে ভূখণ্ড, তার যে ভূখণ্ডের প্রতি ভালোবাসা, এইটাই হচ্ছে তাকে অন্য মানুষদের সঙ্গে, অন্য কমিউনিটির সঙ্গে হচ্ছে সংযুক্ত রেখেছে। তো জাতীয়তাবাদের উপাদান হিসেবে সাধারণ ভূখণ্ড মানে অনেক মানুষের ডাইভার্সিটি থাকলেও হচ্ছে একটা ভূখণ্ডের মধ্যেই যারা তাতে বাস করতে পারে, সেটাই হচ্ছে জাতীয়তাবাদের একটি উপাদান। তারপরে হচ্ছে সাধারণ ভাষা। এখানে সাধারণ ভাষা বলতে এটা বাংলাদেশের এক্সাম্পল দেওয়া যায়। ভাষা হলো জাতির ঐক্যের প্রধান মাধ্যম। একটি জাতির মানুষদের হচ্ছে নিজেদের ভাষার মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ এবং অনুভূতি প্রকাশ করে। যখন 1971 সালে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন এবং ওই যে স্লোগান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, সেটার যদি পরিপ্রেক্ষিত, সেটার যদি উদাহরণ দিই, বাংলা ভাষার জন্য যেটা হচ্ছে উর্দু ভাষা তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছিল, সেটাকে অ্যাভয়েড করার জন্য, যখন শুধুমাত্র সেটা নয় আরো অনেক কারণ ছিল, যে যারা বাঙালি ছিল তাদের উপর যা অত্যাচার হচ্ছিল, সেই সমস্ত কিছুকে অ্যাভয়েড করার জন্য একটা নতুন রাষ্ট্র গঠন হয়ে যায়। তো এটা হচ্ছে একটা কমন ল্যাঙ্গুয়েজের উদাহরণ, একটা হচ্ছে জাতীয়তাবাদীর ধারণার একটা উপাদান, যেখানে মানুষ ভাষার ভিত্তিতেও হচ্ছে একটা অন্য রাষ্ট্র গঠন হতে পারে। আবার যদি ভারতের ক্ষেত্রে উদাহরণ দিই, অন্ধ্রপ্রদেশ হচ্ছে প্রথম রাজ্য যে হচ্ছে ভাষার ভিত্তিতে আলাদা হয়েছিল। তো ভারতের ক্ষেত্রে সাধারণ ভাষার এটার ক্ষেত্রে জাতীয়তাবাদী উপাদান খাটে না, কারণ কি হচ্ছে ভারত অনেক ভাষাভাষীর মানুষ, অনেক সংস্কৃতির মানুষ, তাই সাধারণ ভাষা ভারতের নেই। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে 22টা হচ্ছে, অফিসিয়াল বলতে হচ্ছে মানে রিকগনাইজড হচ্ছে ল্যাঙ্গুয়েজ 22টা। ঠিক আছে, তো মানুষ এই 22টা ভাষায় হচ্ছে কথা বলতে পারে, যে কোনো কিছু করতে পারে, তাই জন্য হচ্ছে ভারতের জন্য ভাষাটা অতটা ম্যাটার করে না, কিন্তু অন্য দেশের জন্য করে। তার পরবর্তীতে 3 নম্বর যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে সাধারণ সংস্কৃতি এবং ঐতিহ্য। যখন মানুষের জীবনযাত্রা, ধর্মবিশ্বাস, উৎসব, সাহিত্য, সঙ্গীত ইত্যাদি একে অপরের সঙ্গে মিলে যায়, তখন হচ্ছে জাতীয় ঐক্য আরো দৃঢ় হয়। পাকিস্তানেরও এক্সাম্পল দেওয়া যায়, বাংলাদেশেরও এক্সাম্পল দেওয়া যায়, এটাও ভারতের এক্সাম্পল দেওয়া যায় না। এখানে সব মানুষের একই সংস্কৃতি হয় না। একটা রাজ্যের হয়তো একই সংস্কৃতি হয় সব মানুষের, কিন্তু একটা রাষ্ট্রের সবসময় একই সংস্কৃতি হয় না, একই জীবনযাত্রা নেই। ভারতের ক্ষেত্রে একই ধর্মবিশ্বাসও মানুষের নেই, একই উৎসবও নেই মানুষের, একই সাহিত্যও নেই। কেউ হিন্দি লিটারেচারকে বেশি প্রাধান্য দেয়, কেউ বাংলা সাহিত্যকে বেশি প্রাধান্য দেয়। তো সাধারণ সংস্কৃতি এটাও খাটে না, কিন্তু জাতীয়তাবাদের যে উপাদানগুলো হিসেবে
এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। বাংলাদেশের ক্ষেত্রে এটাও প্রযোজ্য, তাদের সাধারণ সংস্কৃতি, সাধারণ ঐতিহ্য, তারা পাকিস্তানিদের দ্বারা কিভাবে অত্যাচারিত হয়েছে, সেই থেকে কিভাবে নতুন রাষ্ট্র গঠন করেছে, তাদের নিজের সংস্কৃতি, নিজের ভাষা, ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য, এই জন্য এটা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে সাধারণ ইতিহাস, এটা বোধহয় সব দেশের জাতীয়তাবাদী ধারণার সঙ্গে যাবে। সাধারণ ইতিহাস বলতে হচ্ছে একটি জাতির মানুষ একই ইতিহাস এবং সংগ্রাম ও সাফল্যের গর্ব ভাগ করে নেয়। ভারতের ক্ষেত্রেও হচ্ছে এটা একই উদাহরণ, বাংলাদেশের ক্ষেত্রেও, পাকিস্তানের ক্ষেত্রেও। সাধারণ ইতিহাস মানে হচ্ছে, যেমন ভারতের যদি উদাহরণ দিই, তাহলে যেভাবে হচ্ছে ব্রিটিশ শাসন এত বছর ধরে ছিল এবং তারা চলে যাওয়ার পরে সেই যে গৌরব লাভের যে উচ্ছ্বাস এবং তাদের যে ইতিহাস তারা এখনো ভোলেনি, আর আজীবনেও কখনো ভুলবে না। তো তাদের ইতিহাস, তাদের যে সংগ্রামের লড়াই, বিভিন্ন ন্যাশনালিস্ট মুভমেন্ট, এই সমস্ত কিছু হচ্ছে তাদের সাধারণ ইতিহাস। তারপরে 5 নম্বরে আসি, সাধারণ অর্থনৈতিক স্বার্থ। একই অর্থনৈতিক স্বার্থ এবং উন্নতির আকাঙ্ক্ষা জাতীয় ঐক্য গড়ে তোলে। সাধারণ অর্থনৈতিক স্বার্থ বলতে ধরো, যেমন উদাহরণ হিসেবে বলা যায়, ভারতের উদাহরণের দিই। ভারত যখন স্বাধীন হয়েছিল তখন তার যে সমস্যা ছিল, বিভিন্ন অর্থনৈতিক সংকটে পড়েছিল, কারণ ব্রিটিশরা সব কিছুই হচ্ছে নিয়ে চলে গিয়েছিল। তো অর্থনৈতিক সংকটে পড়ার ফলে ভারত একটা প্ল্যান, হচ্ছে 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা অনেক দিন ধরে হচ্ছে একটা প্রতি বছরের মানে প্রতি 5 বছরের হচ্ছে টার্গেট হিসেবে বিভিন্ন টার্গেট সেট করা হয় এবং বিভিন্ন কারণে সেগুলো সাকসেসও হয়, আবার ফেলও করে। এইগুলো কিসের জন্য? এগুলো হচ্ছে অর্থনৈতিক, মানুষের যাতে অর্থনীতির উন্নয়ন হয়। এখানে তো ভারত দেখবে না যে হচ্ছে আমি একটা হিন্দু মানুষকে বা আমি একটা মুসলিম মানুষকে বা আমি একটা খ্রিস্টান মানুষকে হচ্ছে বেকারত্ব থেকে দূর করছি। আমি ভারতের মানুষকে হচ্ছে তার অর্থনৈতিক যাতে চাহিদাগুলো পূরণ হয়, সেই সমস্ত কিছুর জন্য আমরা এসব প্ল্যানগুলো ব্যবহার করছি, যাতে মানুষের যাতে কল্যাণ হয়। মানুষের অর্থনৈতিক স্বার্থ যে সমস্ত ক্ষেত্রে জড়িত, সেখানে হচ্ছে ভাষা ম্যাটার করে না, সেখানে সংস্কৃতি ম্যাটার করে না, কিচ্ছু ম্যাটার করে না। সেখানে শুধুমাত্র সাধারণ অর্থনৈতিক স্বার্থ, যেটা সবার জন্য, প্রত্যেকটি ভারতীয়র জন্য অ্যাপ্লিকেবল, সেটাই হচ্ছে সাধারণ অর্থনৈতিক স্বার্থ। তারপরে হচ্ছে রাজনৈতিক ঐক্য এবং রাষ্ট্রের আকাঙ্ক্ষা। রাজনৈতিক ঐক্য তো থাকবেই, জাতীয়তাবাদের এটা চূড়ান্ত রূপ, যে হচ্ছে একটা আমরা যে টেরিটরির মধ্যে, যে ভূখণ্ডের মধ্যে বসবাস করি, তো সেখানেই তো রাজ থাকবে। যে আমি যে এক্সাম্পল দিয়েছিলাম, মালিকানার এক্সাম্পল, আমার বাড়ির মালিকানা যদি আমার হাতে না থাকে, তাহলে আমি সেই বাড়িতে রাজ করব কি করে, রাজনৈতিক ঐক্য আনবো কি করে? আমার সেই বাড়ির যদি মালিকানা আমার হাতে থাকে, তবেই না আমি নিজেকে বলতে পারবো যে আমি স্বাধীন এবং আমি সার্বভৌম। আমার বাড়িকে কেউ হচ্ছে নিজের ভূখণ্ড বলে চালিয়ে নিতে পারবে না, বা আমার বাড়িকে কেউ হচ্ছে কেড়ে নিতে পারবে না। তো আমার সেটার জন্য তো আমার নির্দিষ্ট ম্যান পাওয়ার লাগবে, নির্দিষ্ট হচ্ছে রাজনৈতিক ঐক্য, মানে আমার বাড়ির যে কজন মেম্বার আছে সবাই যদি হচ্ছে অন্যের বিরুদ্ধে, অন্য বাড়ির বিরুদ্ধে হচ্ছে রুখে দাঁড়ায়, তাহলেই তো সেই বাড়িটা আমার হিসেবে প্রতিষ্ঠা হবে। তাহলেই শুধু নয়, তাও আরও অনেক কারণ আছে, আমি এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। তো রাজনৈতিক ঐক্য যদি বিভিন্ন ডাইভার্স বা বিভাজিত মানুষের মধ্যে থাকে, তাহলে তারা রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারে। ঠিক আছে, তো এই 6টাই হচ্ছে জাতীয়তাবাদের পয়েন্ট হিসেবে আমি, মানে উপাদানের পয়েন্ট হিসেবে আমি লিখেছি। এর পরবর্তীতে আসি, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, মানে হচ্ছে সেলফ ডিটারমিনেশন। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে হচ্ছে প্রত্যেক জাতি যাতে নিজের ভাগ্য, নিজের শাসন ব্যবস্থা নিজে নির্ধারণ করতে পারে। দেখো, আমি একটা রাষ্ট্র, আর আমার পাশের বাড়িটাও আর একটা রাষ্ট্র, আমার বাড়িটা একটা রাষ্ট্র, আমার পাশের বাড়িটা একটা রাষ্ট্র। এখন যদি আমার পাশের বাড়ি আমাকে ডিসিশন দিতে আসে কোনো বিষয়, সেই ডিসিশনটা হচ্ছে কখনো আমরা মেনে নেব না, কারণ আমরা সার্বভৌম এবং আমাদের নিজের ডিসিশন, নিজের রাষ্ট্রের কিসে ভালো হবে কিসে মন্দ হবে, সেই সমস্ত কিছু আমার রাষ্ট্রের লোকেরাই, আমার সরকারই হচ্ছে ঠিক করবে। তাই আমার যদি সেই অধিকারটা থাকে, জাতির আত্মনিয়ন্ত্রণ, আমার জাতির কথাটা আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে, আমি প্রতিনিধি হিসেবে আমিই বলবো, তো সেইটা যদি থাকে, তাহলে একটা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা হবে। এটা আর বেশি বোঝানোর কিছু নেই। আত্মনিয়ন্ত্রণের অধিকার মানে যাতে বাইরের কোনো হস্তক্ষেপ না আসে, এটাই। আমি আর এটা পড়ে শোনাচ্ছি না। নিজের যে রাষ্ট্র, তার উপর যাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব একটা রাষ্ট্রের থাকে, কেউ যাতে হচ্ছে অ্যাটাক করতে পারে না, এটা নয়, অ্যাটাক তো করতেই পারে, কিন্তু সেটার বিরুদ্ধেও আমরা এগেনস্টে খুব ভালো একটা স্টেপ নিতে পারি।
কিন্তু এর মানে এটা নয় যে সে আমাদেরকে হস্তক্ষেপ করছে আমাদের অভ্যন্তরীণ বিষয়, রাষ্ট্রের মধ্যে কি করলে ভালো হয় কি না করলে ভালো হয়। হ্যাঁ, অবশ্যই কোনো রাষ্ট্র হচ্ছে সাজেশন দিতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে সে তাকে নিয়ন্ত্রণ করছে। এটাই হচ্ছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার। তারপরে যেটি হচ্ছে লাস্ট টপিক, সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে জাতীয়তাবাদের যে ধারণা, রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে জাতীয়তাবাদী যে ধারণা দেখেছিলেন সেইটি। তো রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি তার হচ্ছে জাতীয়তাবাদ সম্পর্কের যে ধারণা, সেটা হচ্ছে তার ন্যাশনালিজম গ্রন্থে হচ্ছে প্রকাশ করেছেন। এবং সেখানে সেখানে তিনি হচ্ছে একটু আলাদা ধরনের মতাদর্শ বা মত পোষণ করেন, যেখানে তার মতে জাতীয়তাবাদ পশ্চিমের দমন ও যুদ্ধ ডেকে এনেছে। কারণ আমরা অনেক আগে দেখেছি World War I, World War II, এই সমস্ত দেখার পর একটা জাতির স্বগৌরবকে আরো উন্নত করার জন্য মানুষ কিভাবে হচ্ছে হিংসার এই যে বর্বরতা লড়াই নেমেছে, কি করে মানুষ হচ্ছে পারমাণবিক বোমা বর্ষণ করছে অন্য দেশের উপরে, কিভাবে মানুষ হচ্ছে একে অপরকে মেরে কেটে ফেলছে। তো এই যে জাতীয়তাবাদের ধারণা রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকভাবে সমর্থন করে না। তিনি বিশ্বাস করতেন ভারতের সত্যিকারের উন্নতি সম্ভব বিশ্ব মানবতার আদর্শে, যেখানে ভালোবাসা এবং সহযোগিতাই হবে জাতির শক্তি। এটার মানে হচ্ছে, ধরো আমি একটা রাষ্ট্রে বসবাস করি, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে আমি কোনো আমার বাউন্ডারি রাখবো না। আজকে যারা হচ্ছে ধ্বংস হয়ে গেছে বা ধ্বংস হচ্ছে, যাদের উপর অত্যাচার করা হচ্ছে, তারাও মানুষ। তো তাদেরকে যাতে সব মানুষ মানুষ হিসেবে ট্রিট করে, তাদেরও কিছু দাবি দাওয়া আছে। তাদের যদি সেই দাবি দাওয়াগুলো কোনো রাষ্ট্র, কারোর হচ্ছে রাষ্ট্র গঠনের দাবি থাকতে পারে কোনো রাজ্যের, বা কোনো রাজ্যের আলাদা থাকার দাবি হতে পারে, তো সেইগুলো হচ্ছে যদি সবাই মেনে নেয়, মানে সবাই মেনে নেয় মানে সবাই এখানে মানতে পারছে না বলেই তো হচ্ছে সমস্যাটা হচ্ছে, যুদ্ধটা হচ্ছে। তো এই যুদ্ধটা হওয়ার যে ফল হিসেবে অনেক ক্ষতি হচ্ছে। তো মানুষ যদি বিশ্ব মানবতার আদর্শে দীক্ষিত হয়, সব মানুষই হচ্ছে মানুষ, আমার যদি গা থেকে রক্ত বেরোয় তাহলে আমার যেমন লাগবে, পৃথিবীর অন্য প্রান্তে থাকা মানুষেরও হচ্ছে সেই রকম সমস্যাই হবে যেটা আমার সমস্যা হয়েছে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে জাতীয়তাবাদের এই যে ধারণা হচ্ছে পশ্চিমী ধারণার কে সমালোচনা করে। পশ্চিমী ধারণাই হচ্ছে ওই মেরে কেটে ফেলার মতো ধারণা। পশ্চিমী যে জাতীয়তাবাদ খালি হচ্ছে উগ্রপন্থী একটা ধারণা, এই সমস্ত কিছুকে সমালোচনা করে। এবং ভারতকে যদি আরো উন্নতি করতে হয় তাহলে হচ্ছে বিশ্ব মানবতাকে প্রতিষ্ঠা করতে হবে, সকলকে সমান চোখে দেখতে হবে, সব মানুষকে মানুষ হিসেবে ট্রিট করতে হবে। এটা আমার শত্রু দেশ, ওটা আমার মিত্র দেশ, এইভাবে হচ্ছে ট্রিট করলে চলবে না, একটা বাউন্ডারি রাখলে চলবে না, সকলকে হচ্ছে সমানভাবে ট্রিট করতে হবে। তো এই ছিল হচ্ছে নেশন আর ন্যাশনালিজমের ভিডিও। থ্যাংক ইউ।